হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইভ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে। আজকে সেই সিরিজেরই একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, আজকে ক্লাস তোমাদের আশা করি ভালো লাগবে আর তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে। 61 নম্বর কোশ্চেন দেখো, অক্সেন্টিক কোষ কোথায় থাকে? অপশন এতে আছে বৃক্ক, অপশন বিতে আছে ক্ষুদ্রান্ত, অপশন সিতে আছে পাকস্থলী আর অপশন ডিতে আছে অগ্নাশয়। তো অক্সেন্ট্রিক কোষ থাকে আমাদের অপশন সি পাকস্থলীতে। ঠিক আছে, পাকস্থলীর যে আবরণী কলা থাকে সেই আবরণী কলায় আমাদের অক্সেন্টিক কোষ থাকে। এই অক্সেন্টিক কোষ থেকে কিন্তু আমাদের HCl নিঃসৃত হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অপশন এতে আছে সাংবাদিকতা, অপশন বিতে আছে শিল্পক্ষেত্র, অপশন সিতে আছে সাহিত্য আর অপশন ডিতে আছে জনসেবা। তো তোমরা এই কোশ্চেনের অ্যান্সার না জানলেও অনেকে সরস্বতী সম্মান এই মানে ওয়ার্ডটা দেখে আই গেস তোমরা গেস করতে পারবে যে এটা হচ্ছে কিসের সাথে যুক্ত, সাহিত্যর সাথে। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়ে থাকে এই সরস্বতী সম্মানটা সাহিত্যের ক্ষেত্রে। এটা আমাদের 1991 থেকে স্টার্ট করা হয়। ঠিক আছে, কে কে বিড়লা ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন কিন্তু এই সরস্বতী সম্মানটা দিয়ে থাকে। তো তোমাদের সাহিত্যের ক্ষেত্রে আগের ভিডিওতে দেখো একটা বলা হয়েছিল আর একটা সম্মান যেটা বুক প্রাইজ, সেটা কিন্তু গোটা ওয়ার্ল্ডের মধ্যে সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান। ঠিক আছে, আচ্ছা সাংবাদিকতার ক্ষেত্রে আর একটা প্রাইজ দেওয়া হয়, সেটা হচ্ছে পুলিটজার প্রাইজ বলে, সেটা কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, ব্যাস সম্মান বলেও সাহিত্যের ক্ষেত্রে একটা দেওয়া হয়, সেটা শুধুমাত্র হিন্দি সাহিত্যে ভালো কাজকর্ম করার জন্য কিন্তু ব্যাস সম্মানটা দেওয়া হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? অপশন এতে আছে সিঙ্গাপুর, অপশন বিতে আছে ব্যাংকক, অপশন সিতে আছে টোকিও আর অপশন ডিতে আছে মণিপুর। তো আজাদ হিন্দ ফৌজ ফার্স্ট গঠিত হয়েছিল কিন্তু অপশন এ সিঙ্গাপুরে। ঠিক আছে, আজাদ হিন্দ ফৌজ সিঙ্গাপুরে গঠন হয়েছিল কত সালে? 1942-এ। ঠিক আছে, সর্বপ্রথম এই ফৌজটা গঠন করার যে ধারণাটা সেটা কিন্তু ছিল ক্যাপ্টেন মোহন সিং এর। পরবর্তী ক্ষেত্রে তোমরা জানোই আজাদ হিন্দ ফৌজের যে মানে দায়িত্ব বা কর্মভার কার হাতে তুলে দেওয়া হয়? সুভাষচন্দ্র বসুর হাতে। তো এই আজাদ হিন্দ ফৌজের অনেকগুলো রেজিগমেন্ট ছিল। তো সেই রেজিগমেন্টগুলো কিন্তু অনেকগুলো রেজিগমেন্ট থাকার মধ্যে তোমাদের অনেক সময় একটা প্রশ্ন আসে যে এই রেজিগমেন্টগুলোর মধ্যে একমাত্র মহিলা দ্বারা পরিচালিত বা মহিলা দের নিয়ে গঠিত যে রেজিগমেন্ট সেটার নাম কি? সেটা কিন্তু রানী লক্ষ্মীবাই বা রানী ঝাঁসি যেটা রেজিগমেন্ট সেটা কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ তে রয়েছে মান্ডবী, অপশন বি তে রয়েছে নর্মদা, অপশন সি তে রয়েছে কৃষ্ণা আর অপশন ডি তে রয়েছে চম্বল। তো দুটো জলপ্রপাত তোমাদের দেখবে প্রায়ই আসে যে বিভিন্ন ধরনের পরীক্ষাতে, একটা ধোঁয়াধার জলপ্রপাত আর একটা হচ্ছে কপিলধারা জলপ্রপাত। এই দুটোই কিন্তু আমাদের নর্মদা রিভারের উপরে অবস্থিত। ঠিক আছে, এই দুটোই মধ্যপ্রদেশে। তো এটা একটা মনে রাখার তোমাদের ট্রিক বলে দিচ্ছি যাতে মনে থাকে তোমাদের। আমাদের কপিল দেব সে কি ছিল? ধোঁয়াধার ব্যাটসম্যান। তো কপিল দেব ধোঁয়াধার ব্যাটসম্যান থাকার সাথে সাথে সে নরম। হ্যাঁ, একটু মাইকের একটুখানি প্রবলেম হচ্ছিল। তো আমরা যেটা বলছিলাম, তো ওই গোলায় মানুষের আর কি যে কিভাবে মনে রাখবো, তো এটা একটা ট্রিক আছে। নর্মদা রিভারের ওপর ধোঁয়াধার আর কপিলধারা জলপ্রপাতটা অবস্থিত। তো তোমরা সবাই জানো যে কপিল দেব যে ক্রিকেট খেলার কি সে ধোঁয়াধার ব্যাটসম্যান ছিলেন, সাথে সাথে তিনি একজন নরম মনের মানুষ ছিলেন। সেইভাবে তোমরা মনে রাখতে পারো যে ধোঁয়াধার আর কপিলধারা সেটা কি নর্মদা রিভারের উপর অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা এখানে আরেকটু দেখে নিই আমরা। এই মান্ডবী রিভারের ওপরে কিন্তু একটা জলপ্রপাত রয়েছে, সেটা হচ্ছে দুধসাগর জলপ্রপাত, যেটা আমাদের গোয়াতে রয়েছে। অপরূপ সুন্দর দেখতে জলপ্রপাতটা। ঠিক আছে, আচ্ছা কৃষ্ণা রিভারের ওপরে ইয়ানা বলে একটা জলপ্রপাত রয়েছে, সেটা কিন্তু কৃষ্ণা রিভারের ওপরে রয়েছে। ঠিক আছে, চম্বল রিভারের উপরে চুলিয়া একটা জলপ্রপাত রয়েছে যেটা তোমার রাজস্থানে রয়েছে, সেটা কিন্তু এই চম্বল রিভারের উপরে রয়েছে। চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। বলেছে 65 ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশন এ তে আছে দিল্লি, অপশন বি তে রয়েছে ব্যাঙ্গালোর, অপশন সি তে রয়েছে মুম্বাই আর অপশন ডি তে রয়েছে আহমেদাবাদ। তো ওয়াংখেড়ে স্টেডিয়াম তোমরা অল্প বিস্তর যারা ক্রিকেট দেখতে ভালোবাসো তাদের খুবই জানা একটা কোশ্চেন, কারণ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম 2011-তে। তো মোরনলেস সবারই জানা এটা কিন্তু আমাদের অপশন সি মুম্বাইয়ে আছে। ঠিক আছে, আমাদের ব্যাঙ্গালোরে একটা
বড় স্টেডিয়াম রয়েছে ক্রিকেট স্টেডিয়াম, সেটা হচ্ছে চেন্নাস্বামী স্টেডিয়াম, সেটা কিন্তু আমাদের ব্যাঙ্গালোরে রয়েছে। আর আমেদাবাদে সেটাও বলার অপেক্ষা রাখে না, কারণ এই লাস্ট আমাদের নভেম্বরের 19-এ আমরা অস্ট্রেলিয়ার সাথে হেরেছি আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো সবার আশা করি মনে আছে আমেদাবাদ স্টেডিয়াম, এটার নাম হচ্ছে, এটা এই কারণে ইম্পর্টেন্ট, এটার হচ্ছে এই আমেদাবাদে যে স্টেডিয়ামটা রয়েছে ক্রিকেট স্টেডিয়াম, সেটার নাম হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা শুধুমাত্র যে ইন্ডিয়া নয়, গোটা ওয়ার্ল্ডে, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় স্টেডিয়াম হচ্ছে এই আমেদাবাদ স্টেডিয়াম। এই আমেদাবাদ স্টেডিয়ামের সিট ক্যাপাসিটি 1,30,000-এর মতো। ঠিক আছে, এখনো পর্যন্ত এটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট স্টেডিয়াম। ঠিক আছে, চলো, ও আর একটা এখানে বলার রয়েছে, সেটা হচ্ছে বিরসা মুন্ডা স্টেডিয়াম, সেটা কিন্তু ভারতের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম। তো ভারতের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম বলে তোমরা কিন্তু বলবে সেটা হচ্ছে বিরসা মুন্ডা স্টেডিয়াম। আর সব থেকে বড় যদি স্টেডিয়াম বলা হয় তাহলে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে মায়োপিয়া রোগটি ঠিক করার জন্য ব্যবহার করা হয় ড্যাশ। অপশন এতে আছে অবতল লেন্স, অপশন বিতে রয়েছে উত্তল লেন্স, অপশন সিতে রয়েছে, দুবার উত্তল হয়ে গেছে, আর অপশন ডিতে রয়েছে অবতল দর্পণ। এটা ও সরি না, অপশন সিতে রয়েছে উত্তল দর্পণ আর অপশন ডিতে রয়েছে অবতল দর্পণ। আচ্ছা, বলেছে মায়োপিয়া, এই মায়োপিয়া রোগটা কি? এই মায়োপিয়া রোগটা হলো তোমার কাছের জিনিস তো দেখা যায় কিন্তু দূরের জিনিসটা দেখতে প্রবলেম হয় এই মায়োপিয়া রোগে। তো এক্ষেত্রে এই মায়োপিয়া রোগটা ভালো করার জন্য বা দেখতে যাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমাদের অবতল লেন্স আমরা ইউজ করে থাকি। অবতল লেন্স ইউজ করলে আমরা মায়োপিয়া রোগ থেকে প্রতিকার পাবো, মানে আমরা দূরের জিনিসটাকে দেখতে পাবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো আছে, কোন দিনটি জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয়? অপশন এতে রয়েছে 23 ডিসেম্বর, অপশন বিতে রয়েছে 22 ডিসেম্বর, অপশন সিতে রয়েছে 25 ডিসেম্বর, আর অপশন ডিতে রয়েছে 1 জুলাই। হুম, তো এখানে বলেছে গণিত দিবস, তো আমাদের 23 ডিসেম্বর সেটা আমাদের জাতীয় কৃষক দিবস হিসেবে আমরা পালন করে থাকি। ঠিক আছে, কারণ এখানে চৌধুরী চরণ সিং বলে আমাদের একজন পিএম ছিলেন, সেই পিএম কিন্তু এই দিন জন্মগ্রহণ করেছিলেন। তো তার জন্মদিন উপলক্ষে আমরা 23 ডিসেম্বর তারিখটাতে কৃষক দিবস পালন করে থাকি, জাতীয় কৃষক দিবস। ঠিক আছে, আর জাতীয় গণিত দিবস আমরা পালন করে থাকি 22 ডিসেম্বর। ঠিক আছে, আচ্ছা, এখানে 25 ডিসেম্বর তোমরা সবাই জানো ক্রিসমাস, আর 1 জুলাই আমরা ডক্টরস ডে পালন করে থাকি। আচ্ছা, আমরা এই 22 ডিসেম্বর যে গণিত দিবস পালন করি, কেন কেন করি? এটা হচ্ছে একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন শ্রীনিবাস রামানুজ নামে, তার জন্মদিন উপলক্ষে আমরা কিন্তু এই গণিত দিবসটা পালন করে থাকি। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, ডাব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয়? কালকেই একটা ভিডিওতে দেখবে তোমরা, আগের দিনের একটা ভিডিওতে, যে আমি পুরোটা আলোচনা করেছিলাম ডাব্লিউটিও, ন্যাটো, ঠিক আছে, তারপরে হু, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের কোশ্চেনটা হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয় ডাব্লিউটিও? ডাব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এখানে দেখো অপশন এতে রয়েছে 1948, অপশন বিতে রয়েছে 1995, অপশন সিতে রয়েছে 1998, আর অপশন ডিতে রয়েছে 1983। তো ডাব্লিউটিও গঠিত হয় 1995। ঠিক আছে, এই ডাব্লিউটিওর কিন্তু আগের নাম ছিল গ্যাট। এই গ্যাট যদি আসে তাহলে কিন্তু এটার প্রতিষ্ঠার সাল হবে 1947। এই গ্যাটের ফুল ফর্ম কি? ডাব্লিউটিওর তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই গ্যাটের ফুল ফর্ম হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। ঠিক আছে, এটা কিন্তু 1947-এ প্রতিষ্ঠিত হয়। এই হুয়েরই আগের নাম ছিল গ্যাট। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে ভুটানের জাতীয় খেলা কি? অপশন এতে আছে টেবিল টেনিস, অপশন বিতে রয়েছে হাডুডু, অপশন সিতে রয়েছে তীরন্দাজি, আর অপশন ডিতে রয়েছে ফুটবল। তো ফার্স্ট যেটা আছে টেবিল টেনিস, এই টেবিল টেনিস কোথাকার জাতীয় খেলা? এটা কিন্তু জাতীয় খেলা চায়নার। চায়না জাতীয় খেলা হলো টেবিল টেনিস। আচ্ছা, হাডুডু কোথাকার জাতীয় খেলা? এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। আচ্ছা, তীরন্দাজি হলো আমাদের ভুটানের জাতীয় খেলা। আর পাকিস্তানের জাতীয় খেলা হলো হকি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষরেখা গেছে সেটি হলো, অপশন এ নিরক্ষরেখা, অপশন বি সুমেরু রেখা, অপশন সি কর্কক্রান্তি রেখা, আর অপশন ডি হলো মকরক্রান্তি রেখা। তোমাদের এখানে একটু দেখিয়ে দিই, দেখালে তোমাদের সুবিধে হবে। ধরো আমাদের এটা যদি পৃথিবী হয়, এই বরাবর যে রেখাটা গেছে
এটার মান হলো 0 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের কি মোরনলেস তোমরা সবাই জানো এটা আমাদের নিরক্ষরেখা। আচ্ছা, এই বরাবর একটা রেখা গেছে আর এই বরাবর একটা রেখা গেছে, এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, 23.5 হবে। এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, এটাকে বলা হয় কর্কক্রান্তি রেখা। আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ, এটাকে বলা হয় মকরক্রান্তি রেখা। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এই বরাবর আর একটা রেখা গেছে, এটা হচ্ছে 66.5 ডিগ্রি নর্থ, এটাকে বলা হয় সুমেরু বৃত্ত। আর এই বরাবর একটা গেছে, সেটা হচ্ছে 66.5 ডিগ্রি সাউথ, এটা হচ্ছে কুমেরু বৃত্ত। আর এটা তো নর্থ পোল আর এটা সাউথ পোল, তো সেটা তোমরা সবাই জানো। তাহলে মাঝখান বরাবর যেটা গেছে সেটা নিরক্ষরেখা, 23.5 ডিগ্রি উত্তর যেটা সেটা হচ্ছে কর্কক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ যেটা সেটা হচ্ছে মকরক্রান্তি রেখা, 66.5 ডিগ্রি নর্থ যেটা আর কি সেটা আমাদের সুমেরু বৃত্ত, আর 66.5 ডিগ্রি সাউথ যেটা সেটা হচ্ছে আমাদের কুমেরু বৃত্ত। তো এই ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষরেখা গেছে সেটা হচ্ছে আমাদের হবে কর্কক্রান্তি রেখা। ভারতবর্ষের টোটাল 8টা স্টেটের উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখাটা গেছে। ঠিক আছে, আচ্ছা আজকে তোমাদের এই 10টা কোশ্চেনে আলোচনা করার ছিল। তোমরা মন দিয়ে দেখো ভিডিওগুলো, কোথাও যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই অপশনটা বুঝতে পারলাম না বা অ্যানালাইসিসটা বুঝতে পারলাম না, আমরা সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।